অনেক দিন আগে এক তাঁতি ছিল। তার নাম ছিল সমীল। খুব মিহি কাপড় বোনায় তার জুড়ি ছিল না। তার কাপড় দেশ থেকে বিদেশে যেত, রাজা রাজরারা পছন্দ করত। কিন্তু এত নাম ডাক থাকলেও তার ভাগ্যটা ছিল খারাপ। অভাব তার ঘরে লেগেই আছে। কাপড় বেচে শুধু খাওয়া পড়া চলতো, তার বেশি এক পয়সাও জুটত না। সমীলের গ্রামের অন্য তাঁতিরা বুনতো মোটা কাপড়। হাটে তাদের কাপড় পরে থাকতো না, সাধারণ মানুষ কিনে নিত। তাদের অবস্থা রমরমা, তাদের সংসারও চলতো আর টাকা পয়সাও জমতো। এইসব দেখে সমীলের নিজের ওপর ঘেন্না ধরে গেল। সে একদিন বউকে বলল, এ দেশে আমার কিচ্ছু হবে না। এখানে সবাই সস্তা জিনিস কিনতে চায়, ভালো জিনিসের কদর নেই। মোটা কাপড়ের তাঁতিরাই থাক, আমি চললাম বিদেশে, দেখি ভাগ্য ফেরে কিনা। তার বউ বলল, টাকা হবার হলে এদেশেই হবে, বিদেশে যেতে হবে কেন? ভাগ্যে থাকলে এখানেই হবে, এখানেই লেগে থাকো। সমীর কিন্তু বউয়ের কথা শুনল না। টাকা রোজগারের জন্য বর্ধমান শহরে রওনা দিল। সেখানে সে 3 বছরে 300 মোহর আয় করল। তারপর একদিন বাড়ির পথে পা বাড়ালো। এখন সে খুব খুশি। চলতে চলতে মাঝপথে বনের মধ্যে সন্ধে নেমে এলো। রাতে হিংস্র জন্তুর ভয়ে সে গাছে চড়ে বসল। একটা মোটা ডাল দেখে তার সঙ্গে গামছা দিয়ে কোমর বেঁধে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে আধো ঘুমের মধ্যে সমীল স্বপ্ন দেখল। ভীষণ চেহারার দুজন লোক কথা বলছে। তাদের একজন হলো মানুষের কপাল বা ভাগ্য, অন্যজন কর্ম। একজন বলল, কি কর্তা, এই সমীলের কপালে তো খাওয়া পড়ার বেশি নেই, তাকে 300 মোহর দিলে কেন? অন্যজন বলল, ওহে, সব কর্ম, সমীলের চেষ্টার ফল তো তাকে দিতেই হবে। যে চেষ্টা করে তাকে আমি দিতে বাধ্য। তুমি হলে ভাগ্য, শেষটা তোমার হাতে, পরিণাম তুমি জানো। ঘুম ভেঙে যেতে সমীল উঠে বসে কোমরে হাত দিয়ে দেখে মোহরের থলি শূন্য। এত কষ্টে রোজগার করা মোহর কিভাবে হাওয়া হয়ে গেল? তার সব পরিশ্রমই মাটি। মনের দুঃখে সমীল ভাবতে বসল, না, খালি হাতে বউয়ের কাছে ফিরে যাওয়া চলবে না। তাকে কি জবাব দেবে? পাড়াপড়শির কাছেও মুখ দেখাতে পারবে না। এই ভেবে সে আবার বর্ধমান শহরে ফিরে গেল। আরও 1 বছর সে সেখানে কাপড় বুনল। এবারে 1 বছরে তার আয় হলো 500 মোহর। সেই টাকা নিয়ে সে বাড়ির পথে পা বাড়ালো। চলতে চলতে আবার সে বনে এসে পৌঁছলো। ঠিক সন্ধে তখন। মোহর হারাবার ভয়ে সে এবার থামল না। বাঘ ভালুকে খায় খাক, ঘুমের ঘোরে কেউ মোহর নিয়ে যাবে তা সে হতে দেবে না। রাত থমথমে, জ্যোৎস্নার আলো আধার বনের মধ্যে। সে চলল হন হন করে। চলতে চলতে হঠাৎ সে শুনতে পেল 2জন মানুষের গলা। সে গাছের ছায়ায় গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে পড়ল। সমীল শুনতে পেল তাদের কথা, দেখতে পেল স্বপ্নে দেখা সেই 2জনকে। একজন বলল, কি কর্তা, এইবারেও তুমি সমীলকে 500 মোহর দিলে? তুমি তো জানোই খাওয়া পড়াটুকু ছাড়া ওর কপালে কিছুই নেই। অন্য লোকটি বলল, ওহে, সব কর্ম, সব তার কর্মের ফল। যে চেষ্টা করে তাকে আমি দিতে বাধ্য, শেষটা তোমার হাতে। শুনে সমীল আঁতকে উঠল। তাড়াতাড়ি সে হাত দিল কোমরের থলেতে। দেখলো থলে ফুটো, একটি মোহরও তাতে নেই। বেচারি বনের মাঝখানে গাছতলায় দাঁড়িয়ে সে কিছুই বুঝতে পারল না। দুঃখে তার বুক ফেটে যাওয়ার উপক্রম। আর সহ্য করতে পারল না সে। গামছাটা নিয়ে সে গাছে উঠে পড়ল। এবার সে ফাঁস খেয়ে মরবে। গামছাটা সে ডালের সঙ্গে বাঁধল, আর একপাশে ফাঁস কল লাগিয়ে গলায় দিতে যাবে, এমন সময় সে দেখতে পেল শূন্যে দাঁড়িয়ে আছেন এক মহাপুরুষ। তাকে ডেকে সেই মহাপুরুষ বললেন, ওহে সমীল, এমন ভুল করো না, তোমার মোহর আমি সরিয়ে নিয়েছি। কি করব? ভাত কাপড়ে বেশি 1 কড়িও বেশি দিতে হবে, এটা আমি সহ্য করব না। তুমি বাড়িতে ফিরে যাও। তবে তুমি যে দুঃসাহস দেখিয়েছ তাতে আমি সন্তুষ্ট, তাই তোমাকে দেখা দিলাম। তুমি তোমার পছন্দ মতো বর চাও। সমীল বলল, বরই যদি দেবেন তাহলে আমাকে অনেক টাকা দিন।
মহাপুরুষ বললেন, যে টাকা তোমার কপালে নেই, তুমি ভোগ করতে পারবে না, তা নিয়ে কি করবে? সমীল বলল, তা হোক, ভোগ করতে না পারলেও আমার টাকা চাই। অন্তত লোকে জানবে আমার টাকা আছে, সেটাই হবে আমার শান্তি ও সুখ। মহাপুরুষ বললেন, তাহলে এক কাজ করো, তুমি আবার বর্ধমান শহরে ফিরে যাও। সেখানে গিয়ে দুজন বণিকের সঙ্গে দেখা করো। তাদের একজনের নাম গুপ্তধন, সে কেবল টাকা জমায়। অন্যজন হলো উপগুপ্তধন, সে টাকা না জমিয়ে দেদার খরচ করে। ওই দুজন লোককে কেমন জেনে নিয়ে একজনের মতো হবার বর চাও। যদি মনে করো শুধু টাকা জমাবে, খরচ করবে না, তাহলে তোমাকে গুপ্তধনের মতন করে দেব। আর যদি চাও লোকজনকে দিয়ে খাইয়ে সব খরচ করে ফেলতে চাও, তাহলে তোমাকে উপগুপ্তধন করে দেব। এই বলে শূন্যে দাঁড়ানো মহাপুরুষ অদৃশ্য হয়ে গেলেন। সব স্বপ্নের মতো মনে হলো সমীলের। অবাক হয়ে সে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল, তারপর ফিরে গেল বর্ধমানে। লোকের কাছে খোঁজ খবর নিয়ে গুপ্তধনকে সে খুঁজতে লাগলো। কেউ চেনে না তাকে, তবুও সে হাল ছাড়ল না। এভাবে খুঁজতে খুঁজতে একদিন সে শহরের উপকণ্ঠে এসে হাজির হলো। সে দেখলো একজন লোক খুব ব্যস্ত সমস্ত হয়ে পথ দিয়ে যাচ্ছে। সমীল তার কাছে গিয়ে গুপ্তধনের কথা জানতে চাইল। লোকটা থমকে দাঁড়িয়ে পড়ল। সমীলের চুল থেকে পায়ের নখ পর্যন্ত দেখে নিয়ে বলল, কি ব্যাপার, আত্মীয় টাত্মীয় নাকি? নয়তো হাড় কিপটে গুপ্তধনের খবর নিচ্ছেন কেন? লোকটার কথা বলার ধরন দেখে লজ্জা পেল সমীল। আমতা আমতা করে বলল, না, ঠিক আত্মীয় নয়, তবে তার বাড়িতে একবার যেতে চায়। লোকটা মাথা ঝাঁকিয়ে বলল, ও বুঝেছি, টাকা ধার চায়। তা পাবেন, তবে তার জন্য উপযুক্ত কিছু বন্ধক রাখতে হবে, আর সেজন্য গুনতে হবে চড়া সুদ। ওই তো তার বাড়ি, যান সোজা গিয়ে ঢুকে পড়ুন। একটা ভাঙাচোরা বাড়ি দেখিয়ে দিয়ে লোকটা হন হন করে চলে গেল। বাড়ির চেহারা দেখে সমীল মনে মনে ভাবল, হায় কপাল, লোকটি এত এত টাকা ধার দেয়, অথচ বাড়িটা মেরামত করতে পারে না। অদ্ভুত লোক তো। ভাবতে ভাবতে সে ফটক পেরিয়ে ঢুকে পড়ল। নোংরা আবর্জনায় ভরা উঠোনে পা দিতেই বাড়ির হাড় জিড়জিড়ে মালিক তার বউ ছেলে পিলে তেড়ে মেরে ছুটে এলো। হাঁকডাক না দিয়ে সমীল বাড়িতে ঢুকে পড়েছে বলে তাকে এক প্রস্থ গাল মন্দ করল। সমীল কিছুই গায়ে মাখল না। মাখলে চলবে কেন? তাকে যে গুপ্তধন আর উপগুপ্তধন দুজনকে জানতে হবে, এজন্যই তো সে এসেছে। সে কোনো কিছু আমল না দিয়ে একরকম জোর করে একটা খাটিয়ায় বসে পড়ল। তারপর বলল, আমি বিদেশি, রাতের জন্য একটু আশ্রয় চাই, সকালে উঠেই চলে যাব। এটা গুপ্তধনের বাড়ি, লঙ্গরখানা নয়, অন্য ব্যবস্থা দেখো। গলার শিরা ফুলিয়ে চোখ বড় বড় করে চেঁচিয়ে বলতে লাগলো গুপ্তধন। সমীলের তো এতে উঠলে চলবে না, লোকটাকে আরো জানতে হবে। তাই সে বলল, অতিথি নারায়ণ, অতিথি মঙ্গল, তাকে বিমুখ করলে গেরস্থের অকল্যাণ হয়, এই কথাটিও কি আপনার জানা নেই? অমনি গুপ্তধন থমকে গেল। অকল্যাণ কথাটায় বোধহয় একটু খটকা লাগলো। তারপর বলল, অতিথি নারায়ণ, তাই বলে মাথাটা কিনে নিয়েছেন নাকি? যান, পাশের ঘরে খাটে আছে, শুয়ে পড়ুন গে। সকালে সূর্য ওঠার আগেই কিন্তু বিদায় হওয়া চাই। এই বলে সে বউ ছেলেদের নিয়ে বাড়ির অন্যদিকে চলে গেল। সমীল মনে মনে বলল, লোকটা টাকার কুমির, কিন্তু হাড় কিপটে, তবুও আরেকটু দেখি। তারপর সে রাত কাটাবার জন্য পাশের ঘরে ঢুকলো। ঘরের দেয়ালগুলোর ইট দাঁত বের করে আছে, এখানে ওখানে ইঁদুরের গর্ত। ভাঙা খাটিয়াটা, তাতে নোংরা একখানা কাঁথা, তেল চিটে ছেঁড়া বালিশ দেখেই সমীলের ঘেন্না ধরে গেল। তবুও খাটিয়ার একপাশে গিয়ে বসলো। রাতটা তাকে বসে বসে কাটাতে হবে, কি আর করা। একটু পরে গুপ্তধনের বউ কার সঙ্গে গজ গজ করতে করতে ঘরে ঢুকলো। তার গায়ে তালনি মারা শাড়ি এবং ব্লাউজ, তেমনি নোংরা, দেখে গা ঘিন ঘিন করে। ভাঙাচোরা একখানা থালা হাতে, তাতে দুখানা পড়া রুটি ও পাশে শাক ভাজা আর এক গ্লাস জল। সমীল বুঝতে পারলো ওটা অতিথির রাতের খাবার।
সেটা রেখে কিছু না বলে গুপ্তধনের বউ চলে গেল। কৌতূহলবশত সমীল গ্লাস থেকে একটু জল দিয়ে হাত ধুয়ে শাকটা মুখে দিয়ে দেখল তাতে তেল বা নুন কিছুই নেই। অমনি বমি পেল তার। রুটি থেকে একটা টুকরো কোনো মতে ছিঁড়ে মুখে দিয়ে দেখল, তাও পোড়া, শক্ত ও খাবার অযোগ্য। সমীল জলটা খেয়ে থালা ও গ্লাস নিচে নামিয়ে রাখলো। ভাবলো দেখা যাক ইঁদুর ও ছুঁচোই খায় কিনা। মশা তাড়াতে তাড়াতে খাটিয়ায় বসে রইল সমীল। মাঝরাতে একটু ঝিমুনি এলো। সারা দিনের হাঁটাহাঁটিতে চোখ দুটো জড়িয়ে এলো। আধো ঘুমে সে দেখতে পেল সেই দুই লোক কথা বলছে। একজন বলল, কি হে কর্তা, সমীলকে খেতে দিয়ে গুপ্তধনের যে বাড়তি খরচ হয়ে গেল, এটা তো তার কপালে ছিল না। অন্যজন বলল, ওহে কর্ম, আমার কি দোষ, মানুষের আয় ব্যয় তো থাকবেই, গুপ্তধনের খরচ হয়ে থাকলে তুমি পূরণ করে দেবে। তারপরে ওরা মিলিয়ে গেল। আর আধো ঘুমে আধো জাগরণে সমীলের রাতটা কেটে গেল। কষ্টের রাতও একসময় শেষ হয় বই কি। ভোর হতে না হতেই বাড়ির ভেতরে শোরগোল শুরু হয়ে গেল। সমীর একটু কান পাততে শুনতে পেল গুপ্তধনের ভেদ বমি হয়েছে। তার স্ত্রী তখন বলল, চেঁচামেচি করার মতো কিছু হয়নি, একদিন উপোস করে থাকলেই সেরে যাবে। দুর্বল ও অসুস্থ গলায় গুপ্তধন বলল, অতিথি সেবার বাড়তি খরচটা তাতে পুষে যাবে, দেখো তো অতিথিটা গেছে কিনা, থাকলে মেরে তাড়িয়ে দাও। একথা শুনেই সমীল খাটিয়া থেকে তড়াক করে উঠে ছুটে বেরিয়ে সোজা রাস্তায় গিয়ে উঠল। টাকার কুমির গুপ্তধনকে তার চেনা হয়েছে। এবারে উপগুপ্তধন, তার বাড়িটা খুঁজে বের করতে হবে। পথে ঘাটে সবে লোকজনের চলা শুরু হয়েছে। পাখিরা ডাকছে। হাঁটতে হাঁটতে সে বড় একটা মাঠের কাছে গিয়ে পৌঁছালো। সেখানে লোকজন প্রাতঃভ্রমণ করছে। কয়েকটা বাচ্চা ছেলেও ছোটাছুটি করছে। একটা ছেলেকে ডেকে উপগুপ্তধনের বাড়িটা চেনে কিনা জানতে চাইল। ছেলেটা বলল, ওই তো, আসুন দেখিয়ে দিচ্ছি বলে ছেলেটি তাকে নিয়ে একটা বড় বাড়ির সামনে গেল। বাড়িও তেমনি সুন্দর, সামনে উঠোন, তারপর ফুলের বাগান, এদিকে ওদিকে সুন্দর সুন্দর গাছপালা, অন্যদিকে একটা পুকুর, তাতে নীল পদ্ম ফুটে আছে। ছেলেটা বলল, দেখবেন সামনের বাগানে বণিক হয়তো পায়াচারি করছেন, ফটক খুলেই এগিয়ে যান। ছেলেটি চলে গেল। সমীল এগিয়ে গেল বাগানের দিকে, তারপর উঠোন। আহা, বাগান দেখে চোখ জুড়িয়ে গেল সমীলের। দুপাশের ফুল ও লতা, ফল গাছ দেখতে দেখতে সে চলল। আর কয়েক পা এগিয়ে যেতে সে দেখতে পেল বিশাল বকুল গাছের বাঁধানো তলায় বসে এক মাঝবয়সী সুপুরুষ কি যেন লিখছেন। সমীলের দিকে চোখ পড়তে তিনি উঠে দাঁড়ালেন। উপগুপ্তধন হাসি মুখে বললেন, আসুন আসুন, অনেক পথ হেঁটে আসছেন বোধ হয়, চোখে মুখে ক্লান্তির ছাপ, সকালে কিছু মুখেও দেননি নিশ্চয়ই। বলতে বলতে এগিয়ে এসে সমাদর করে সমীলকে ঘরে নিয়ে বসালেন। সমীল বুঝতে পারলেন তিনি বাড়ির মালিক উপগুপ্তধন। তার হাবভাব ভালো করে দেখতে লাগলো সমীল। উপগুপ্তধনের ডাকে বাড়ির চাকর ছুটে এলো। উপগুপ্তধন তখন বললেন, দয়া করে এদের সঙ্গে বাড়ির ভিতরে চলে যান, মুখ হাত ধুয়ে সকালের খাবারটা খেয়ে নিন, তারপর আপনার সঙ্গে আলাপ করা যাবে, ধীরে সুস্থে সব হবে। সেই বাড়িতে সমীল পরম আদর যত্নে পেট ভরে খেলো। কতদিন সে এমন সেবা পায় না। ঘরের কথা তার মনে পড়ে গেল। তখন চাকর দুজন তাকে বিশ্রাম করার জন্য সুন্দর একটা ঘরে নিয়ে গেল। ধবধবে নরম বিছানা, আরামে ও আনন্দে তার শরীর মন জুড়িয়ে গেল। তার ঘুম পেয়ে গেল। ঘুম থেকে উঠে দুপুরে খেলো 5 রকম তরকারি দিয়ে ভাত, তার সঙ্গে ফল ও মিষ্টি তো আছেই। রাতে উপগুপ্তধন নিজে উপস্থিত থেকে যত্ন করে খাওয়ালেন। এমন আদর আপ্যায়ন সামান্যতাতে সমীল জীবনে আর কখনো পায়নি। তার মনে হলো সে বুঝি অন্য কোনো জগতে এসে পড়েছে। খাওয়া দাওয়ার পর সে ঘুমোতে গেল। বিছানায় পড়তেই ঘুম এসে চোখ বুজিয়ে দিল। উপগুপ্তধনের সঙ্গে আলাপ করার সময়ও তার হলো না। মাঝরাতে সমীল শুনতে পেল সেই দুই পুরুষের কথাবার্তা। একজন বলল,
কি হে কর্তা, সমীলকে আপ্যায়ন করতে গিয়ে উপগুপ্তধনের তো দোকানের ধার আরো বেড়ে গেল, শুধবে কি করে? অন্যজন বলল, ওহে কর্ম, আমি যা করার করেছি, পরিণাম তোমার হাতে। কথা বলতে বলতে দুজনই অদৃশ্য হয়ে গেল। ভোরে সমীলের ঘুম ভাঙল। উঠে মুখ হাত ধুয়ে সকালের সব কাজ সেরে খাওয়া দাওয়া করলো। তারপর সমীল বাগানে গেল উপগুপ্তধনের কাছে বিদায় নিতে। আগের দিনের মতো তিনি বকুল গাছের নিচে বেদিতে বসে লেখাপড়া করছিলেন। অতিথিকে দেখে তিনি গদগদ হয়ে বললেন, আমার সামান্য আয়োজন, সামান্য খাওয়া দাওয়া, আপনাকে বেশি আদর যত্ন করতে পারিনি, দয়া করে দোষ নেবেন না। আবার কখনো এদিকে এলে দয়া করে দেখা করে যাবেন। সমীর হাত জোর করে বলল, দোষ ত্রুটির কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আপনার আদর যত্নের তুলনা হয় না। আপনার কথা চিরকাল মনে থাকবে। আপনার মঙ্গল হোক। এমন সময় রাজবাড়ির পেয়াদা এসে উপগুপ্তধনকে যথাযোগ্য সম্মান জানিয়ে একটা থলে সামনে রাখল। পেয়াদা বলল, মহারাজ আপনার দান খয়রাতের কথা শুনে খুশি হয়ে এই মোহরগুলো উপহারে পাঠিয়েছেন। এই মোহর আপনার কাজে লাগলে তিনি খুশি হবেন। সমীল নিজের চোখে সব দেখল ও শুনল। সমীলের আর জানার কিছু বাকি রইল না। সে আর অপেক্ষা করল না। উপগুপ্তধন থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি বাড়ির পথে পা বাড়ালো। চলতে চলতে সে ভাবতে লাগলো, হাড়কিপ্টে গুপ্তধনের মতো ধনের মালিক হয়ে আর কাজ নেই। ওর টাকা ওর কাছে থাক, নাই বা থাকলো জমানো টাকা, ওই উপগুপ্তধনই ভালো। দান ধর্ম করে অর্থ ভোগ করার মতো সুখ ও আনন্দ আর কিছুতেই নেই।